ভারতের বিপক্ষে হার দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল, কিন্তু এখনো বেঁচে রয়েছে টাইগারদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। এবং সেমিফাইনাল খেলতে হলে টাইগারদের এখন প্রথম বাধা নিউজিল্যান্ড, এবং ডু অর ডাই একটি ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচটিতে কি হতে পারে, বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করবো টিভিএস এর সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদের সঙ্গে। শান্ত ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। সবার আগে যদি বলি, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের টপিকে আসার আগে আমি যদি একটু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি ভারতের বিপক্ষে একটি ব্যাটিং কোলাপস হয়েছিল বাংলাদেশের, সেখান থেকে জাকের আলী এবং তাহিদ হৃদয়ের ইনিংসে দুর্দান্ত দুটি ইনিংসে একটা মোটামুটি একটা ভালো সংগ্রহের দিকে আগায় বাংলাদেশ, কিন্তু তবু দিন শেষে হেসে গেলে ইন্ডিয়া জিতে যায়। সেই ম্যাচটিতে বাংলাদেশের পাওয়া না পাওয়ার অংশটুকু যদি আপনার কাছ থেকে জানতে চাই। পাওয়ার ব্যাপারটা অবশ্যই বলতে হবে, হৃদয়ের সেঞ্চুরিটা অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। মানে দল যে অবস্থায় ছিল, একটা বিপর্যয় মানে বড় বিপর্যয়, 35 রানে 5 উইকেট পড়ে যাওয়া, মানে একটা দল 100 রান পাড়ি দেওয়া তখন কঠিন হয়ে যায়। তো সেখান থেকে বাংলাদেশ যখন 228 রানে পৌঁছায়, মানে আমি বলবো পুরো কৃতিত্ব হৃদয়ের। কারণ জাকির আলী অনেকের ইনিংসটা দেখবেন আপনি, তিনি অনেক সময় নিয়েছেন। হৃদয়ের ইনিংসটা কিন্তু সেরকম না। ইনফ্যাক্ট হৃদয় উইকেটে থাকা অবস্থায়, মানে শেষ দিকে যখন তিনি ভালো ফ্লোতে আছেন, মারছেন সেঞ্চুরির কাছাকাছি, তখন কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশের সংগ্রহটা 250 হয়ে যেতে পারে বা 260 হয়ে যেতে পারে, এবং 260 যদি হতো ওই ম্যাচটাও অন্যরকম হতো ডেফিনেটলি। ওইখানকার উইকেটটাই এমন ছিল দুবাইয়ের যে 260-70, ইনফ্যাক্ট 250 ফাইটিং একটা স্কোর হতো। আমরা 228 দেখেছি ইন্ডিয়া, কিন্তু হ্যাঁ 4 ওভার থাকতে বা 5 ওভার থাকতে ইন্ডিয়া জিতে গেছে বা 5 উইকেটে জিতেছে। কিন্তু আপনি দেখেন মাঝে কি স্ট্রাগলটা করতে হচ্ছে বাংলাদেশের বোলিং এর এগেনস্টে। তাসকিন বলেন, মিরাজ বলেন, বাংলাদেশের বোলারদের এগেনস্টে কিন্তু তাদেরকে মানে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে। বোলিং নিয়ে যেহেতু মানে আপনি কথা বললেন, যে ইন্ডিয়ার যেহেতু প্রথম দিকে সব ব্যাটসম্যানই রাইট হ্যান্ডি ব্যাটার ছিল, বাংলাদেশ কোনো লেফট হ্যান্ডি স্পিনার ইউজ করেনি এই ম্যাচটিতে। আপনার কি মনে হয় যে এই ব্যাপারটা কমতি ছিল কিনা? এটা কমতি বলতে পারেন, কমতি, কিন্তু একই সঙ্গে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, যখন আপনি ভারতের সাথে খেলবেন, ভারতের এগেনস্টে খেলবেন, ভারত বড় রান করবে যদি তারা আগে ব্যাটিং করে, তখন ওই রানটা চেস করার জন্য আপনার ব্যাটসম্যানও দরকার। সো বাংলাদেশ আমার ধারণা ওই চিন্তাই করেছে যে যদি বড় কোনো সংগ্রহ সামনে পড়ে যায়, লক্ষ্যটা যদি বড় হয়, সেটা চেস করার জন্য হাতে যেন যথেষ্ট রসদ থাকে, প্রচুর ব্যাটসম্যান যেন থাকে। আমার ধারণা এই জায়গা থেকেই শুধুমাত্র বাংলাদেশ ব্যাটিং ডেপথ বাড়ানোর চেষ্টা করেছে। দুবাই থেকে রাওয়ালপিন্ডি এখন পিচ মোটামুটি সিমিলার হওয়ার কথা কি, বা পিচটা কিরকম হওয়ার কথা? আমি যদি বলি দুবাই আর পাকিস্তানের আহামরি তেমন ডিফারেন্স থাকার কথা না, সে অনুযায়ী বাংলাদেশের ব্যাটিং দিকটা নিয়ে আপনার কি কনসার্ন? এখানে ব্যাটিং ভালো হওয়া উচিত। এখানে পাকিস্তানে নর্মালি মানে ফ্ল্যাট উইকেট থাকে, যেখানে রান করা সহজ হয়। ইতিমধ্যে আমরা কয়েকটা ম্যাচ দেখেছি, মানে 2টা ম্যাচ দেখেছি, প্রচুর রান হয়েছে। তো বাংলাদেশ যদি মানে আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশের 300 করতে হবে। মানে 300 বলছি এই কারণে যে যেখানে আমরা গতকালকে একটা ম্যাচ দেখলাম যে 351 রান চেস করে ফেললো অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির হাইস্ট চেস। এক্স্যাক্টলি, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, এটা আইসিসির যে কোনো ইভেন্টের বেস্ট চেস। সো অন্তত 300 করতে হবে। এর বাইরে মানে 270-80 পাকিস্তানে অ্যাটলিস্ট করে আপনি জেতার কথা মানে চিন্তা করা কঠিন হবে। হয়তো নির্দিষ্ট দিনে আপনি ভালো বোলিং করে জিতে যেতে পারেন, আপনি কোনো একটা ব্রেক থ্রু প্লেন বা একটা টার্নিং পয়েন্ট থাকলো যেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, কিন্তু আপনাকে স্কোর কার্ডে আপনি যদি ফাইট করতে চান, বোলারদেরকে যদি আপনি ফ্রিডম দিতে চান, আপনাকে 300 আশেপাশে টোটালটা রাখতে হবে। তো বাংলাদেশের সেই সামর্থ্য কিন্তু আছে। যদি এই কলপসটা না দেখেন, মানে কলপসটা যদি না হয়, বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা বড় ইনিংস খেলতে পারে। আমি আশা করি নিউজিল্যান্ডের সাথে মানে যেমন উইকেট, প্রতিপক্ষ সব মিলিয়ে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, আমি বিশ্বাস করি বাংলাদেশের ওই সামর্থ্যের কথা বললাম যে বাংলাদেশের ওই সামর্থ্য আছে। হয়তো বা বাংলাদেশ আগের ম্যাচের হতাশা থেকে বের হয়ে একটা ভালো টোটাল দাঁড় করাবে।
নিউজিল্যান্ড দলটা নিয়ে যদি একটু স্পেসিফিক ভাবে কথা বলি, প্রতিটা আইসিসি টুর্নামেন্টের আগেই নিউজিল্যান্ড এমন একটা দল থাকে যাকে নিয়ে চ্যাম্পিয়ন হবে এরকম গ্যারান্টি দিয়ে কেউই বলে না, একদমই আন্ডাররেটেড একটা দল থাকে, কিন্তু আইসিসির মেইন ইভেন্টগুলোতে ঘুরে ফিরে দেখা যায় সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে। এই নিউজিল্যান্ড দলটার সবচেয়ে শক্তিমত্তার দিকটা আপনি কোথায় দেখেন? এটা আমি মনে করি কালচার, মানে একজন মানে একটা দল কিভাবে খেলতে হয়, দলগতভাবে কিভাবে খেলতে হয়। আপনি কেন উইলিয়ামসনের কথা ভাবেন, 2023 ওয়ার্ল্ড কাপে তিনি ইনজুরিতে ছিলেন, তারপর তাকে স্কোয়াডে রেখে দেওয়া হয়। এটা কিন্তু বড় একটা বার্তা। আমাদের দেশে হলে এটা অনেক আলোচনা হতো, আলোচনার বেশি সমালোচনাই সমালোচনা হতো, এক্স্যাক্টলি সমালোচনা হতো, অনেক কিছু হয়ে যেত, ফেসবুকে ঝড় হয়ে যেত। তো একটা দল কিভাবে চিন্তা করে, কিভাবে ভাবলে দলের ভালো হয়, কোন ক্রিকেটারকে আশেপাশে রাখা উচিত, বা কালচারটা কেমন হওয়া উচিত। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আসলে একটা দল তো শুধু দলই না, এখানে দেশের কালচারের প্রভাব থাকে। তো নিউজিল্যান্ড কেমন দেশ আমরা জানি, তাদের ক্রিকেট কালচার কেমন, তাদের মানে ঘরোয়া ক্রিকেটের কাঠামো কেমন আমরা জানি। সো আমাদের মতো এরকম 20 বছরে তাদের ডেবু হয়ে যায় না, তারা অনেক খেলে আসে, তাদের মানে অভিজ্ঞতাটা আগেই থাকে ভান্ডারে। তো সব মিলিয়েই আসলে শক্তির জায়গা। পাশাপাশি আমি বলবো যে তারা যেভাবে ক্রিকেট খেলে বা তাদের আশেপাশের যে দেশ সেটার একটা প্রভাব আছে। অস্ট্রেলিয়া প্রতিবেশী দেশ, তাদের একটা ভালো ক্রিকেটিং কালচারটা শেয়ার হয়। সব মিলিয়েই আসলে তারা মানে লড়াইয়ের যে মানসিকতা বা যে কোনো পরিস্থিতি উতরে যাওয়ার যে অ্যাবিলিটি, এটা তারা অ্যাডাপ্ট করতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি কথা বলি, প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ কিছুটা ইনজুরির জন্য দলে জায়গা হয়নি, অন্যদিকে নাহিদ রানা কম্বিনেশনের জন্য দলে জায়গা হয়নি। এই ম্যাচে আপনি যদি নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ দুইজনকে ফেরাতে চান, তাহলে একাদশে কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? কি আসতে পারে সেটা তো আসলে এখানে বসে বলা কঠিন, তবে আমার মতে যেটা, এই ম্যাচে অবশ্যই নাহিদ রানাকে খেলানো উচিত। ইনফ্যাক্ট পাকিস্তানে নাহিদ রানাকে খেলানো উচিত। যে উইকেট, এখানে যদি ওই রকম ফাস্ট বোলার না থাকে, বোলার মার খাবে, রান হবে, ফ্ল্যাট উইকেট। এক্স্যাক্টলি। এখানে যখন মানে একজন দ্রুত গতির পেসার, সে উইকেট বুঝে বা তার পেসটাকে কাজে লাগিয়ে ব্যাটসম্যানকে একটা মানে পরীক্ষায় ফেলতে পারবে। আমি এখানে মনে করি মুস্তাফিজুর রহমানের খেলাটা কঠিন। এরকম উইকেট আমরা যতটা জানি যে মুস্তাফিজুর রহমান ওই উইকেটেই ভালো করেন, যে উইকেট একটু গ্রিপ করে, একটু বল থেমে আসে, তার একটা কাজ করে। তো এইখানে তার জন্য চ্যালেঞ্জ। সো ডেফিনেটলি মুস্তাফিজের জায়গায় নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি তার সর্বশেষ 4 ওয়ানডেতে টানা 50 করেছেন, টানা 99 এভারেজ ছিল তার লাস্ট 5টা ওডিআইতে। সো তাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই, তিনি ইনজুরির কারণে খেলতে পারেন। সো তিনি ফিরলে জাহির আলীকেও বসানো কঠিন, একদমই না। আপনি তার জায়গায় কাকে বসাবেন, এটা আসলে খুবই টাফ কল। আমি আপনাকে একটু হেল্প করতে পারি সেখানে, মুশফিকুর রহিমকে দিয়ে। কারণ মুশফিক যদি কিপিংটা জাকের আলী অনেকের হাতে তুলে দেয়, তাহলে মুশফিকের যে বাজে ফর্মটা যাচ্ছে, তার বদলি মাহমুদুল্লাহ রিয়াদ একটা অপশন হলেও হতে পারে। আমি সেটা হতেই পারে, কিন্তু মুশফিকুর রহিমের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার, মানে আমি বলবো যে ম্যাচ উইনার, মানে মিডল ওভারে বাংলাদেশের খুব বাজে অবস্থা গেছে, সেখান থেকে দলকে টেনে তুলে সংগ্রহটাকে বড় করার যে মানে দায়িত্বটা তিনি অনেকবার পালন করেছেন। এবং আমার কাছে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি 2 জনের কথা বলেন, সেখানে আমি মুশফিককে রাখবো। তো আমি বলে মুশফিককে রাখবো। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা কোথায় হবে এই স্কোয়াডে, সেটা যদি জানতে চাই। এটা আসলে আমি যদি এই জায়গাটা থাকতাম, সেটা আমার জন্য অনেক কঠিন কল হতো। যেহেতু আগের ম্যাচে জাকের আলী উনি ভালো একটা ইনিংস খেলেছেন, একটু বেশি সময় নিয়েছেন, বাট তখন বেশি অবস্থা বিবেচনায় ওইটা মানে মেনে নেওয়ার মতো। তারপর আমার মনে হয় যে জাকের আলী অনেকের বদলেই মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হবে। আমি মানে যতটা দেখেছি, বাংলাদেশ ক্রিকেটের কালচার যতটা জানি, মনোভাব যতটা জানি, মুশফিকুর রহিমকে বসিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হবে, এটা আমার মনে হয় না। আর যদি সেটা হয়, আমি বলবো সেটা সাহসী সিদ্ধান্ত এবং
দলের জন্য বেটার। দলের জন্য বেটার। আমি যদি এই পিচে রাওয়ালপিন্ডিতে যেখানে খেলা হবে বা আগে ব্যাট করলে কিরকম একটা স্কোর দাঁড়া করানো গেলে সেটা ইজিলি কেউ চেস করতে পারবে না, আবার কিরকম একটা স্কোর যেটা ইজিলি সবাই চেস করতে পারবে যদি জানতে চাই? সব মিলিয়ে রাওয়ালপিন্ডিতে তো খেলা হয়নি। আমার মনে হয় আপনি যদি গড় পরতা দেখেন, পাকিস্তানের উইকেট সবসময় একটু ফ্ল্যাট থাকে, রান হয় প্রচুর। সো আমার মনে হয় 300 বেশি রান করতে হবে ডেফিনেটলি, মানে 320-30 হলে ভালো, আর না হলেও অন্তত 300 বেশি। যেহেতু বাংলাদেশের বোলিং অ্যাটাক বেশ ভালো, যদি আগে ব্যাটিং করে 300 বেশি টোটাল করলে আমার মনে হয় নিউজিল্যান্ডের সাথে ভালো একটা ফাইট দেওয়া সম্ভব এবং একই সঙ্গে জেতা সম্ভব। আর যদি পরে আপনি ব্যাটিং করেন বা চেস করেন, সেক্ষেত্রে তো ওটা তো আসলে বলা কঠিন, তার কারণ আপনি কেমন বোলিং করেন। তবে বাংলাদেশের বোলিং যেমন, বাংলাদেশের বোলিং অ্যাটাক যতটা সমৃদ্ধ বা যতটা শক্তিশালী, আমার ধারণা যে নিউজিল্যান্ডকে হয়তো বা 300-র আশেপাশে, ইভেন তারও যদি কেউ যদি একটা ওইরকম ব্রেক থ্রু দিতে পারে, হয়তো 300-র আশেপাশেও তাদেরকে আটকানো সম্ভব। থ্যাংক ইউ সাথু ভাই আমাদের সাথে থাকার জন্য। ফুলি নেক্সট কোন এপিসোডে আবার আমরা আপনাকে ধন্যবাদ। রাওয়ালপিন্ডিতে কি হবে? বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের সেমিফাইনাল খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখবে, নাকি নিউজিল্যান্ড বিপক্ষে হেরে এখানেই সেই স্বপ্নকে মাটি চাপা দিতে হবে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিভিএস এর সঙ্গে থাকুন।